আমি বললাম, ওহ মামি, আরেকটা কথা। আমি প্রতিদিন পড়তে বসার সময় তোমার রুম থেকে কেমন জানি একটা শব্দ আসে। আমি তোমাকে ভয়ে কিছু বলিনি। মামি, তুমি কি বলবে? কেন প্রতিদিন তোমার রুম থেকে এরকম ধরনের শব্দ আসে? মামা তো বিদেশ থাকে, তাহলে তোমার রুমে থেকে এরকম ধরনের শব্দ আসে কেন? মামি বলল, ভাগিনা, এসব তুমি বুঝবে না, আরও বড় হোক তারপর বুঝবে। আমি বললাম, আমার কাছে কেন জানি স্পষ্টত মনে হয় তোমার রুম থেকে এরকম অদ্ভুত টাইপের শব্দগুলো আসে, কিন্তু শব্দগুলোর রহস্য জানা আমার খুবই জরুরি। কেননা তোমার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে আমি মামার কাছে কি জবাব দেব? তোমাকে পাহারা দেওয়ার জন্য মামা যে আমাকে তোমার পাশে রেখে গিয়েছে। তখন মামি আমাকে বলল, ভাগিনা, তুমি কি চাও না আমি একটু সুখে থাকি? তুমি কি চাও না আমি একটু শান্তিতে থাকি? তাহলে তুমি এখানে চুপ করে বসে থাকো, এর চাইতে বেশি কিছু জানতে চেও না। তারপরেও আমি মামিকে বলতে লাগলাম, আমি তোমার এখান থেকে কিসের শব্দ হয়? আর তুমি কি বা করো রুমের মধ্যে, যার ফলে এমন শব্দ হয়? তা নিশ্চয়ই আমাকে জানতে হবে। অবশেষে মামি আমাকে বলল, ভাগিনা, সত্যি কি তুমি এই শব্দের রহস্য জানতে চাও? আমি বললাম, জি মামি। তারপর শেষ পর্যন্ত মামি আমাকে বলল, ভাগিনা, ঠিক আছে, চলো তাহলে তুমি আমার রুমে। এই শব্দের রহস্য জানতে হলে আজকে তোমাকে গভীর রাত পর্যন্ত আমার রুমে থাকতে হবে। কি ভাগিনা, থাকতে পারবে? আমি বললাম, জি মামি, অবশ্যই থাকতে পারবো। তারপর বন্ধুরা, রাত যখন গভীর হল, আমি মামি রুমে এক পাশে দাঁড়িয়ে রইলাম এই শব্দের রহস্যটা জানার জন্য। কিছুক্ষণ পর আমি যা দেখতে পেলাম তা শুনলে বন্ধুরা তোমাদের মতো ঘুরে যাবে, কারণ সেখানে মামি তো তার নিজের সাথেই। বন্ধুরা, গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং। আশা করি তোমরা পুরো গল্পটা শুনলে অনেক মজা পাবে। তবে বন্ধুরা, গল্পটি শুরু করার পূর্বে তোমাদের নিকট আমার ছোট একটা অনুরোধ, তোমরা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। হ্যালো বন্ধুরা, আমার নাম অর্ণব ঘোষ। আমি কলকাতার একজন নাগরিক। বন্ধুরা, আমার বর্তমান বয়স 30+ হবে। কিন্তু আজকে আমি তোমাদেরকে যে গল্পটা বলবো সেটা আমার নিজের বাস্তব জীবনের গল্প, যদিও আমি এখানে আমার ছদ্মনাম ব্যবহার করেছি। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে বলবো কিভাবে আমার আপন মামির সাথে একটি অন্যরকম ঘটনা ঘটে গিয়েছিল। যদিও এরকম ঘটনা ঘটানোর কোনো ইচ্ছে আমার ছিল না, তারপরেও কেমনে কেমনে যে আমার নিজের মামার সাথে এরকম একটা ঘটনা ঘটে গেল তা আমি বুঝতে পারলাম। আর তোমাদেরকে কি বলব বন্ধুরা, আমিও ছিল অত্যন্ত সুন্দরী, মায়াবী। মামিকে দেখলেই আমার একটু অন্যরকম চিন্তাভাবনা হতো, কিন্তু আমার বয়স তো তখন খুব কম, যে কারণে আমি কিছু বুঝতাম না। শুধু মামির দিকে চেয়ে চেয়ে দেখতাম, মা আমি কি করে, কোথায় যায়। যাই হোক বন্ধুরা, আমার বয়স যখন 1-6, তখন আমি মামার বাড়িতে বেড়াতে গেলে মামি কেমন যেন আমার দিকে মিষ্টি মিষ্টি নজরে চায়, কথা বলে। ভাবলাম, মামি ভাগ্নের সম্পর্ক বোধহয় এরকমই হয়। কিন্তু সেই মুহূর্তেই অন্য কেউ এসে পড়ে বলে, মামি আমাকে কিছু বলতে পারে নাই, মনে হয় মামি আমাকে কিছু একটা বলবে। বন্ধুরা, বয়স খুব কম হয়, তেমন কিছুই বুঝতাম না। 2-1 মাস পার হয়ে গেল, হঠাৎ খবর পেলাম মামা নাকি বিদেশ চলে যাবে। আর আমি আগেও জানতাম মামা অনেক আগে থেকেই বিদেশের ব্যাপারে কথাবার্তা বলছিল, মামা বিদেশ যাবে। সেই খবর পেয়ে প্রায় 2 মাস পরে আমি আবার মামার বাড়ি গেলাম। আগামী কালকে মামার ফ্লাইট, মামা ইতালিতে চলে যাবে। এই উপলক্ষে বাড়িতে 100 ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করা হলো। রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম, সবাই মিলে অনেক মজা করলাম। অবশেষে সবাই যে যার রুমে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে মামা বিদেশ চলে যাবে সকাল না পেরোতেই দেখতে পেলাম
মা ব্যাগ রেডি করে বাইরে বের হচ্ছে। মামা ডাকছে আমাকে, ভাগিনা থাক, আমি চলে যাচ্ছি। তোর মামিকে দেখে শুনে রাখিস। তোর মামির যখন যা প্রয়োজন পড়ে তাই এনে দিবি। তোর মামি যাতে কোনো প্রয়োজন নেই বা খাবার দাবার জিনিসপত্র ইত্যাদির জন্য কখনো কষ্ট না পায়। আমি বললাম, ঠিক আছে মামা, এসব বিষয় নিয়ে তুমি কখনো চিন্তা করো না, আমি চেষ্টা করব মামিকে সবকিছু এনে দিয়ে হাসি খুশি রাখার জন্য। আমি তো আমার মায়ের মতোই। আমার কথা শুনে মামা খুশি হয়ে গেল আর বলল, ঠিক আছে ভাগিনা, তাহলে এবার আমি চলে যাই। আমি বললাম, ঠিক আছে মামা, বেস্ট অফ লাক। বাড়ির জন্য তুমি কোনো চিন্তা করো না। যদিও তোমাদের বাড়িতে লোক সংখ্যা কম, তোমার ভাই ওয়াইসটা বা অন্য কেউ নাই যে মামিকে প্রযোজ্য নয় প্রয়োজনে কোনো কিছু এনে দেবে। যাই হোক মামা, তুমি কোনো চিন্তা করো না, আমি সর্বদাই প্রতি খেয়াল রাখব। তুমি শুধু তোমার নিজের প্রতি খেয়াল রেখো, ঠিকমতো খাওয়া দাওয়া করো আর নিজের শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখো। এই বলে মামা বিদেশ চলে গেলেন। মামা বিদেশ চলে যাচ্ছে, মনটা একদিকে আমার মনটা খারাপ, অন্যদিকে মামির মনটাও খারাপ। আমি তখন বেজায় কান্নায় মুখরিত, কারণ মামিকে অনেক দিন একা একা থাকতে হবে। কতদিন যে মামিকে একা একা থাকতে হবে তা কেউ জানে না। আর একটা বিবাহিত মেয়ের একা একা থাকাটা যে কতটুকু কষ্ট তা শুধু তারাই বোঝে যাদের স্বামী বিদেশ থাকে। মামা বিদেশ চলে যাওয়ার পর আমি মামিকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম বিভিন্নভাবে। বাড়ির সকলেই আমাকে নিয়ে এয়ারপোর্ট পর্যন্ত চলে গিয়েছিল, শুধু আমাকে মামির পাশে রেখে গিয়েছিল। আমি মামিকে বিভিন্নভাবে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু আমি কোনো কিছুতেই কান্না থামাচ্ছিল না, শুধু কেঁদেই যাচ্ছিল। অবশেষে অনেক কষ্ট করে আমি আমার মাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেছিলাম। আমি মামিকে বলেছিলাম, মামি, আমি তোমার ছেলের মতো, বলতে পারো আমি তোমার ছেলে। তুমি যদি থাকো তাহলে আজ থেকেই আমি তোমাদের এখানে থাকব। তোমাদের এখানে থেকে আমি পড়ালেখা করব। তুমি যদি খুশি থাকো তাহলে আমি আমার বাবার বাড়ি থেকে একেবারে চলে আসব। যতদিন পর্যন্ত মামা দেশে এসেছে ততদিন পর্যন্ত আমি তোমাদের বাড়িতে থাকব। তোমার বাজার সদাই যা কিছু প্রয়োজন পড়ে সবকিছু তোমাকে এনে দেব। তারপরও তুমি তোমার কান্না থামাও। তখন আমি অনুভব করলাম আমি একটা মুচকি হাসি দিয়ে বললেন, ভাগিনা, তোমার মামার মতো তুমি আমাকে সবকিছু কি আর এনে দিতে পারবে? আমি বললাম, কেন পারব না আমি? মামা তো বিদেশ চলে গেছে। তুমি শুনেছ না? বিদেশ চলে যাওয়ার সময় মামা তো তোমার সব কিছুর দায়িত্ব আমার উপর দিয়ে গেছে। তাহলে আমি তোমার দেখাশোনা কেন করতে পারবো না? আমি তো তোমার ছেলের মতোই, তাই না মামি? মামি বলল, ভাগিনা, তুমি আমার সকল দাবি পূরণ করতে পারবে, কিন্তু এমন কিছু আছে যা তোমার মামা যেভাবে পূরণ করত তুমি তা সেভাবে পূরণ করতে পারবে না। আর তুমি ছোট মানুষ, এসব বিষয় বুঝবে না। ঠিক আছে? আমি বললাম, ঠিক আছে। আমি তো ছোট মানুষ, আমি তো আর এত কিছু বুঝি না, কিন্তু আমি চেষ্টা করব তোমার সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করার জন্য। তারপর মামি বলল, ঠিক আছে ভাগিনা, এবার যাও, বাড়িতে গিয়ে বইপত্র সব কিছু নিয়ে আমাদের বাড়িতে চলে আসো। মামির কথা মতো আমি বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বইপত্র সব কিছু নিয়ে মামার বাড়িতে চলে আসলাম। মামার বাড়িতে এসে আমি মনোযোগ দিয়ে পড়ালেখা করতে শুরু করলাম, আর মামির যখন যা প্রয়োজন হতো তা এনে দিতাম। আমার কাজ ছিল মামির প্রয়োজনে হাট বাজার ইত্যাদি করে দেওয়া, সময়মতো খাওয়া দাওয়া করা আর পড়ালেখা করা, মাঝে মধ্যে মামির সাথে কিছু গল্প করে সময় কাটানো। আর এদিকে আমি প্রতিদিন মোবাইলে মামার সাথে কথা বলে, ফিসফিস করে কথা বলে। আমি যে রুমে বসে পড়ালেখা করতাম মা মেয়ের পাশের রুমে থাকত।
মাঝে মধ্যে মোবাইলে কথা বলার সময় মামির রুম থেকে কেমন যেন একটা শব্দ আসত, যা আমার রুম থেকে স্পষ্টত বোঝা যেত, কিন্তু আমি তাতে কিছু মনে করতাম না। ভাবতাম, মামা মামির মনে হয় মোবাইলে কথা বলছে, আর তারা তো স্বামী স্ত্রী, তারা তো কথা বলতে পারে। তাই আমি মনে কিছু নিলাম না। আমি মামিকে কখনো আমি সন্দেহ করতাম না, কারণ আমার জানামতে মামি অনেক ভালো একটা মেয়ে, অনেক ভদ্র ঘরের একটা মেয়ে। এভাবেই চলছিল বন্ধুরা আমার পড়ালেখার লাইফ, আমার পড়ালেখার জীবন। বন্ধুরা, আমি একদিন রাতে বসে বসে পড়ালেখা করছিলাম। এমন সময় মামি আমাকে ডাক দিয়ে বলল, অর্ণব, একটু এদিকে আসো তো। আমি বললাম, জি মামি, আমি আসছি। তারপর আমি আমার মামির রুমে গিয়ে ঢুকলাম। সেদিনের রাতে কেন জানি মা আমি খুব সাজুগুজু করছিল। আমি বললাম, মামি, ব্যাপার কি? আজকে মনে হয় আপনার মনটা খুব ভালো, আজকে আপনাকে খুব সুন্দর লাগছে। মামি বলল, না ভাগিনা, এমনিতেই। আমি বললাম, ঠিক আছে তবে আপনাকে আজকে অনেক অনেক সুন্দর লাগছে। মামা যদি আজকে আপনাকে দেখতে তাহলে বুঝতে পারতেন কি যে হতো। মামি বলল, ভাগিনা, তুমি তো অনেক দুষ্ট হয়ে গেছো, অনেক কথা শিখে গেছো তুমি, তাই না? আমি বললাম, আমি এমনিতেই মজা করে বললাম, আর কি? তারপর মামি আমাকে বলল, ভাগিনা দেখতো আমাকে কেমন লাগছে। আমি বললাম, ওয়াও, আমি সত্যি করে বলছি, আজকে তোমাকে অনেক অনেক সুন্দর লাগছে। মাম্মি, আজকে তোমার কোথাও কোনো প্রোগ্রাম আছে নাকি? মামি বলল, না ভাগিনা, কোথাও কোনো প্রোগ্রাম নেই, তবে মন চাইল, তাই রাত্রে একটু সাজগোজ করলাম, একটু নিজের মনটাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। আর কি ভাগিনা? আমি বললাম, ওহ মা, আমি থ্যাংক ইউ তোমাকে এরকম নাইস লুকে দেখতে পেরে। কিছুক্ষণ পর মামি আমাকে বলতে লাগল, ভাগিনা, আমার দিকে একটু তাকাও তো দেখি। আমি বললাম, কেন মাম্মি? তখন মামি আমাকে বলল, এই যে এত সুন্দর করে আমি সাজলাম, এই কাজের বিনিময়ে তুমি আমাকে কিছু দেবে না ভাগিনা? আমি বললাম, মামি, আমি আবার তোমাকে কি দেব? উল্টা তুমি তোমাকে দিবে। তখন আমাকে বলল, আমি আবার তোমাকে কি দিবে ভাগিনা? তখন আমি বললাম, ওহ মামি, আর একটা কথা, আমি প্রতিদিন পড়তে বসার সময় তোমার রুম থেকে কেমন জানি একটা শব্দ আসে। আমি তোমাকে ভয়ে কিছু বলিনি। তুমি কি বলবে? কেন প্রতিদিন তোমার রুম থেকে এরকম ধরনের শব্দ আসে? মামা তো বিদেশ থাকে, তাহলে তোমার রুমে থেকে এরকম ধরনের শব্দ আসে কেন? মামি বল, ভাগিনা, এসব তুমি বুঝবে না, আরও বড় হয় তারপর বুঝবে। আমি বললাম, না, আমার কাছে কেন জানি স্পষ্টত মনে হয় তোমার রুম থেকে এরকম অদ্ভুত টাইপের শব্দগুলো আসে, কিন্তু শব্দগুলোর রহস্য জানা আমার খুবই জরুরি। কেননা তোমার যদি কিছু একটা হয়ে যায়, তাহলে আমি মামার কাছে কি জবাব দেব? তোমাকে পাহারা দেওয়ার জন্য মামা যে আমাকে তোমার পাশে রেখে গিয়েছে। তখন মামি আমাকে বলল, ভাগিনা, তুমি কি চাও না আমি একটু সুখে থাকি? তুমি কি চাও না আমি একটু শান্তিতে থাকি? তাহলে তুমি এখানে চুপ করে বসে থাকো, এর চাইতে বেশি কিছু জানতে চেও না। তারপরেও আমি মামিকে বলতে লাগলাম, তোমার এখান থেকে কিসের শব্দ হয়? আর তুমি কি বা করো রুমের মধ্যে, যার ফলে এমন শব্দ হয়? তা নিশ্চয়ই আমাকে জানতে হবে। অবশেষে মামি আমাকে বলল, ভাগিনা, সত্যি কি তুমি এই শব্দের রহস্য জানতে চাও? আমি বললাম, জি মামি। তারপর শেষ পর্যন্ত মামি আমাকে বলল, ভাগিনা, ঠিক আছে, চলো তাহলে তুমি আমার রুমে। এই শব্দের রহস্য জানতে হলে আজকে তোমাকে গভীর রাত পর্যন্ত আমার রুমে থাকতে হবে। কি ভাগিনা, থাকতে পারবে? আমি বললাম, জি মামি, অবশ্যই থাকতে পারব। বন্ধুরা, সেদিন রাতে
ঘটনাটা রহস্য জানার জন্য আমি মামি রুমে এক পাশে অন্ধকার রুমে লুকিয়ে যায়। কিছুক্ষণ পর, অর্থাৎ রাত যখন 1টা থেকে আনুমানিক 2:00 বাজল, তখন আমি অনুভব করতে পারলাম ঠিক সেই শব্দটা আসছে। কিন্তু কোথা থেকে শব্দটা আসছে তা আমি বুঝতে পারি নাই। কিন্তু রাত যখন আনুমানিক 1টা থেকে 2টা বাজল, তখন সেই রকম অদ্ভুত টাইপের শব্দটাই আমার কানে ভেসে আসতে লাগল। কিন্তু অন্ধকারের মধ্যে আমি ঠিক অনুভব করতে পারলাম না শব্দটা মূলত কোথা থেকে আসছে। তবে এটুকু অনুভব করতে পেরেছিলাম, আমার মা আমি তখন খুব গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। তাহলে শব্দটা কোথা থেকে আসছে চিন্তা করতে লাগলাম। হঠাৎ করে আমি খুব ভালো করে নজর করে দেখলাম, সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় মামির পাশে একটা অদ্ভুত টাইপের লোককে দাঁড়িয়ে দেখলাম। তখন আমি বুঝতে পারলাম সেই লোকটি হয়তো আধ্যাত্মিক কোনো শক্তির মাধ্যমেই মামির সাথে অন্যায় কিছু করছে। নিশ্চয়ই এটি কোনো অশুভ শক্তি, আর এই অশুভ শক্তির প্রতিক্রিয়ার কারণেই হয়তো আমি প্রতিদিন এরকম ধরনের শব্দ করত। পরের দিন সকালে আমি মামিকে বিস্তারিত ঘটনা বর্ণনা করে বললাম। আমি এসব শুনে মনে হয় কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু আমি মামিকে বললাম, তুমি কোনো চিন্তা করো না, আমাদের এলাকায় একজন ভালো কবিরাজ মশাই আছে, তিনি হয়তো এই অশুভ শক্তিকে আপনার এখান থেকে দূর করতে পারবে। মামি বল, আচ্ছা ঠিক আছে ভাগিনা, যাও, আমাকে কবিরাজের কাছে নিয়ে যাও। তারপর বন্ধুরা মামিকে কবিরাজের কাছে নিয়ে গেলে কবিরাজ মামিকে পুরো 1 মাস চিকিৎসা করে এই সমস্যা দূর পুরোপুরি সুস্থ করে তোলে। তারপর থেকে আর এরকম ধরনের শব্দ মামির রুম থেকে আর আসে না। আমি একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গিয়েছিল। পরিশেষে মামি আমাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছিল আর বলেছিল, অর্ণব, সত্যিকার অর্থে তুমি আমার ভাগিনা না, তুমি আমার ছেলে। আমি তোমাকে যতদিন বেঁচে যাব ততদিন ছেলের মতোই দেখব। আমি বললাম, ঠিক আছে, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি, তুমি আমার মায়ের মতে। তারপর থেকেই বন্ধুরা মামির সাথে আমার খুব ভালোভাবেই দিন কাটছিল। আনন্দ, উল্লাস, গল্প ইত্যাদির মধ্যে দিয়ে আমার জীবন অতিবাহিত হয়েছিল। পরিশেষে বন্ধুরা আমি তোমাদেরকে বলবো, কিছু কিছু ভুল বোঝাবুঝি অনেক সময় মানুষকে ভিন্নভাবে নিয়ে যায়। প্রথমত আমি মামিকে সন্দেহ করেছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে আমার মা আমি যে ভালো মানুষ তা আমি যখন সরেজমিনে তদন্ত করতে গিয়েছিলাম তখন বুঝতে পেরেছিলাম আমাদের সমাজে এরকম কিছু ভুল ত্রুটি হয়ে থাকে, যার কারণে আমাদের অনেক সময় অনেক বড় ক্ষতি হয়ে থাকে। তবে তোমাদেরকে আমি অনুরোধ করব বন্ধুরা, জীবনের যে কোনো ক্ষেত্রে সঠিকভাবে বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া উচিত। বন্ধুরা আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।